যারা এখন সবচেয়ে বেশি প্রভাবশালী নেতৃত্ব দিচ্ছে, তার মধ্যে হান্নান একজন, হাসনাত একজন, সার্জিস একজন, আরও আছে, অনেকে পদত্যাগও করছে ঘোষণা দিয়ে। হিড়িক পড়ে গেছে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব দিত, তারা কিন্তু হিড়িক পড়ে গেছে দল ছেড়ে যাওয়ার জন্য। এখন কেন দল ছেড়ে যাচ্ছে? যুক্তরাষ্ট্রে যে পরিবর্তন এসছে নির্বাচনের পরে, বাইডেন পরাজিত হলো, ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হলো, সেই ভয়ে হাসনাত আবদুল্লাহ যে ভারত যে জায়গায় শেখ হাসিনাকে জায়গা দিয়েছে এবং সেখানে থেকে তিনি বক্তব্য দিচ্ছে, সেই সত্য বক্তব্য প্রকাশও হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, সেইখানে তাদের অনেক কিছু উন্মোচিত হয়ে যাচ্ছে। সেই দুঃখে, সেই ভয়ে যে 20 তারিখে যে ডোনাল্ড ট্রাম্প সরকার ক্ষমতা গ্রহণ করবে, তখন কি হবে সেই ভয়ে কিন্তু এখন তাদের কলিজা কেঁপে উঠছে এবং বিভিন্নভাবে সিম্পেথি পাওয়ার জন্য অ্যাক্সিডেন্টের নাটক এটা সেটা করছে। এবং আমাদের 18 কোটি জনগণই কিন্তু দেখেছে গণভবনে গিয়ে চালের বস্তা কাঁধে নিয়ে যে বের হচ্ছিল হাসনাত আবদুল্লাহ, সেই ছবিটাও কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। এখন সারাক্ষণ যে ভারত আমাদের দেশ নিয়ে যাচ্ছে বলে বলে কান্নাকাটি করছি, আবার কেউ বলতেছে ভারতকে ঠেকাতে পাকিস্তানের সাথে সব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে এবং তাদেরকে পুরো দেশ দিয়ে দেবে, সেটাও তাদের পতাকাও এখানে উত্তোলন করা হয়েছে। এখন তাদেরকে পুরো বাংলাদেশ লিখে দেবে, কিন্তু ভারতকে 1 ইঞ্চি মাটি দিবে না। কিন্তু ভারত কিন্তু কোথাও বলে নাই যে আমরা আপনাদের এই মানে আমরা বাংলাদেশের মাটি চাই, বাংলাদেশ দখল করে ফেলবো, তাদের কোনো জায়গায় তারা সেটা উচ্চারণ করেনি। কিন্তু এই যে মন্ডু দখল করেছে, আজকে আমি একটু আপনাদেরকে এটার পয়েন্টগুলো বলি, তারপর আবার আসছি আলোচনায়। বাংলাদেশ সীমান্তবর্তী মায়ানমারের মন্ডু শহর দখলের দাবি করেছে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মি। কয়েক মাস ধরে মিয়ানমারের যে সেনাবাহিনীর সঙ্গে লড়াইয়ের পর মন্ডু শহরের নিয়ন্ত্রণ নিয়েছে তারা। ফলে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের প্রায় 350 কিলোমিটার সীমান্তের পুরোটাই আরকান আর্মি নিয়ন্ত্রণে চলে গেছে। সোমবার 9 ডিসেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানান। গতকালকে এই খবরটা হয়েছে, মানে ঘটনাটা গতকালকে ঘটেছে। প্রতিবেদনে বলা হয়েছে যে রবিবার মন্ডু শহর দখল করে বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের 270 কিলোমিটার দীর্ঘ সীমান্তে সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে আরকান আর্মি সশস্ত্র। এই বিদ্রোহী গোষ্ঠী জানিয়েছে তারা জান্তার শেষ অবশিষ্ট সীমান্ত ঘাঁটি মন্ডু শহরের বাইরে অবস্থিত বর্ডার গার্ড পুলিশ ব্যাটালিয়ন নং 5 বেশ কয়েক মাস লড়াইয়ের পর রবিবার সকাল দখল করেছে। এর আগে রবিবার আরকান আর্মি জানায়, আজকে কিন্তু মঙ্গলবার, এটা রবিবারের কথা, তো ঘাঁটি ছেড়ে পালিয়ে যাওয়ার সময় তারা আরকান রোহিঙ্গা সেলভেশন আর্মি এবং রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন সরকার সহযোগিতা রোহিঙ্গা মিলিশিয়াদের উপর আক্রমণ চালাচ্ছে। রাখাইনের মিডিয়া সোমবার জানিয়েছে মংডুর এই যুদ্ধের পর প্রায় 80 জন রোহিঙ্গা বিদ্রোহী সহ সরকারি সৈন্যদের পাশাপাশি সামরিক অপারেশন কমান্ড 15 এর কমান্ড ব্রিগেডিয়ার জেনারেল থুরেন তুনকে গ্রেফতার করেছে আরকান আর্মি। আরকান আর্মি মে মাসের শেষের দিকে মংডু আক্রমণ শুরু করে। দেখেন, মে মাসের দিকে আক্রমণ শুরু করেছে এবং এই শহরের সম্পূর্ণ নিয়ন্ত্রণ পেতে 6 মাস সময় লাগলো গোষ্ঠীটির। ইরাবতী বলছে যে আরকান আর্মি এখন বাংলাদেশের সীমান্তবর্তী মায়ানমার 3টি শহরের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করছে, মানে বাংলাদেশ সীমান্ত চলে আসছে তারা। এগুলো হচ্ছে রাখাইন প্রদেশের মংডু, বুথিডাং এবং চীন প্রদেশের পালেতোয়ার সঙ্গে ভারতের সীমান্ত রয়েছে। তো এখন এই যে বাংলাদেশ সীমান্ত নিয়ন্ত্রণ নিয়েছে আরকান আর্মিরা। আপনারা জানেন যে আমাদের যে সীমান্ত বাংলাদেশের ভিতরে একটা রাস্তা খুলে দেওয়া হয়েছে, আরকানের যারা জনগোষ্ঠী তারা যেন এখানে এসে বাংলাদেশে অবস্থান করতে পারে। আমাদের কক্সেস বাজারের একটি দ্বীপে তারা অবস্থান করছে এবং তারা প্রতিদিনই আসছে সেই যুদ্ধ থেকে বাঁচার জন্য সেখানে অবস্থান করছে। দর্শনার্থী, মানে এটাকে কি বলে, শরণার্থী হিসেবে বাংলাদেশে অবস্থান করছে তারা। তাহলে শরণার্থী হিসেবে যদি সেখানে অবস্থান করে আর আরকান যদি সীমান্ত পর্যন্ত নিয়ন্ত্রণ নেয়, তারা যদি চিন্তা করে বাংলাদেশের যে দ্বীপগুলোতে অবস্থান করছে সেটার সাথে এক করে দেবে এবং সেন্ট মার্টিনে যে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে সেটাও যদি নিয়ন্ত্রণে নিয়ে নেয়, এই মুহূর্তে আমাদের কি করার আছে? আস্তে আস্তে পুরো পাহাড় এলাকা, যে উপজাতি এলাকা আছে, যারা জম্মু একটা আলাদা রাষ্ট্র গঠন করতে চায়, পাহাড়ি এলাকাটাকে আলাদা করে ছোট রাষ্ট্র গঠন করতে চায়, মণিপুরের সাথে এক হয়ে যেতে চায়, সবকিছু মিলিয়ে তারা কি আসলে সফলতার দিকে এগোচ্ছে কিনা, এটা কিন্তু খুবই চিন্তার বিষয়। এবং বাংলাদেশের ভূখণ্ড যদি আসলেই ভাগ হয়ে যায়, সেটা নিয়ে বাংলাদেশের কেউ তার বসে থাকবে না। তবে যদি বর্তমান সরকার তাদেরকে সাপোর্ট করে এবং করছে, তাদের পূর্বপুরুষ মায়ানমার ছিল এবং মাহফুজ আলমের পূর্বপুরুষ মায়ানমার ছিল। মায়ানমার পূর্বপুরুষ হয়, মানে আরকানের পূর্বপুরুষ হয়, তাহলে তো তারা তাদেরকে পূর্ণ সাপোর্ট করবে। এবং বর্তমানে ইসরায়েলের মতো যেমন সিরিয়া দখল করেছে, তারা এক এক করে যদি মায়ানমার তো বিশাল বড়, বাংলাদেশের 4টার সমান, বাংলাদেশ দখল করবে, এটা কিন্তু খুব অস্বাভাবিক হবে না। এবং তারপর কি পার্শ্ববর্তী দেশ ভারত কি করবে,
বা ভারতকে আবার এসে তাদের সঙ্গে যুদ্ধ করবে কিনা, বা আমরা মারা পড়বো কিনা, বা আবার চীন এসে এখানে করবে কিনা, বা মায়ানমারের পিছনে আবার চীন আছে কিনা বা ভারত আছে কিনা, এগুলো অনেক জটিল রহস্য। হয়তো বা আরো সামনে কোনো ঘটনা আবার আসলে এটা স্পষ্ট হতে পারে। এই মুহূর্তে কিন্তু আমাদের কাছে এর বাইরে কোনো খবর নেই, বা আমরা কোনো কিছু ধারণা করতে পারছি না কি হতে যাচ্ছে। বাংলাদেশকে সিরিয়ার সাথে তুলনা করে অনেকে অনেক ট্রল করেছেন, পোস্ট করেছেন, হাসি ঠাট্টা করেছেন। অথচ সিরিয়া একটি মুসলিম কান্ট্রি ছিল, এবং আরেকটি মুসলিম বিক্ষোভকারীদের হাতেই কিন্তু তার পতন হয়েছে। তারপর আপনারা যারা ফিলিস্তিনি নিয়ে অনেক কান্নাকাটি করতেন, বা আমরা আবেগের সমুদ্রে ভাসতাম, ফিলিস্তিনের পক্ষে পুরো বাংলাদেশ সাপোর্ট করেছে। সেই ফিলিস্তিনি হামাস যে সংগঠন নিয়ন্ত্রণ করছে বা ফিলিস্তিনির হয়ে যুদ্ধ করছে, সেই হামাসের নিয়ন্ত্রণাধীন এই সিরিয়া ছিল। এবং সিরিয়ার যে আসাদ দামেস্কের শহরে বসবাস করতেন, তিনি যে পলায়ন করেছেন, তার পরপরই কিন্তু ইসরায়েল এসে সেই সীমান্ত দখল করে সামরিক ঘাঁটিগুলো আছে সেগুলো 250-র মতো ঘাঁটি কিন্তু ধ্বংস করে দিয়েছে। এবং সেখানকার যে হাজত জেলের কয়েদিগুলো আছে তাদেরকে বের করার জন্য অসংখ্য পরিজন, আত্মীয় পরিজন তো সবাইকে সেখানে হাজির হয়েছে। তো দেখেন, সেখানে যে ইসরায়েলের এখন আগ্রাসন হয়েছে সেটা কিন্তু কেউ জানতো না শুরু থেকে, এবং আন্দাজও করতে পারেনি। এখন আমরা বাংলাদেশের কিছু কি বলবো, এটাকে মূর্খতাই বলবো, যারা মুসলিম কান্ট্রি হিসেবে জয় জয়কার করছে যে মুসলিম ভাইরা সেটা দখল করেছে, অথচ তারা ইসরায়েলের সাথে কিন্তু একসাথে সংঘবদ্ধভাবে সেই রাষ্ট্র দখল করেছে এবং আসাদ সরকারকে পদচ্যুত করেছে। 13 বছরের একটা জার্নি। সেখানে প্রথমে ছাত্র আন্দোলন হয়, তারপর গৃহযুদ্ধ, তারপর বর্তমানে তারা বিজয়ী হয়, এবং সেখানে এখন ইসরায়েল পুরো আগ্রাসন দখল করে নিয়েছে, এবং তাদের সাথে কিন্তু সেই বিক্ষোভকারীরা একাত্মতা ঘোষণা করেছে। উল্টো ইরাককে হুমকি দিয়েছে যে এই সিরিয়ার দিকে আর ফিরে যেন না তাকায়, নিজের সম্পত্তি যেন মনে না করে। কারণ সিরিয়া ইরাকের সঙ্গেও ভালো সম্পর্ক ছিল। ইরাক যখন আবার ইরান যখন ইসরায়েলকে হামলা করছিল, তখন কিন্তু সেই সিরিয়ার সীমান্ত হয়ে সিরিয়ার ভূপৃষ্ঠ বা তাদের যে চলাচলের পথ, মানে হামলা করার যে রাস্তা, সেই রাস্তাটা সিরিয়া থেকে কিন্তু ব্যবহার করা হয়েছিল। এখন আসেন বাংলাদেশের কথা। যারা মিল খুঁজে বেড়াচ্ছেন, একটি জায়গায় সিরিয়ার সাথে অত্যন্ত মিল পাবেন। কালকে ইসরায়েলরা গতকালকে সিরিয়ার ভিতর ঢুকে গেল, আজকে আবার বাংলাদেশে যে ঘটনাটা হয়েছে যে শেখ হাসিনাকে পদচ্যুত করা হলো, এবং এখানে আমরা ভারত এই করেছে সেই করেছে, সারাক্ষণ ভারতের বিরুদ্ধে স্লোগান, আমাদেরকে ভারত বিরোধী ভারতমুখী করে রাখছে। আবার তলে তলে তারা ইলিশ মাছ পাঠাচ্ছে, তা পাকিস্তান থেকে চিনি কিনছে, যেটা ভারত থেকে কিনে নিয়ে আসা হচ্ছে। সব কিছুই আলোচনার তুঙ্গে। এর ভেতরে যে মায়ানমার ঢুকে গেল এবং মন্ডু দখল করে ফেললো, সেটি নিয়ে আজকে সারাদিন মিটিং মিছিল হয়েছে, এবং বলা হচ্ছে যে এ দেশের মাটি কাউকে কেড়ে নিতে দেব না, চট্টগ্রাম আমাদের, বা ভারত নাকি চট্টগ্রাম দখল করার হুমকি দিয়েছে। মানে আমরা ভারতের মিডিয়াতে শুনিনি, কিন্তু ভারত মিডিয়াকে উদ্বুদ্ধ করা হয়েছে এই কথা বলার জন্য। কারণ বাংলাদেশ থেকে এই কথাটা প্রথম উঠেছে যে চট্টগ্রামে যে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে, এখন হিন্দুরা মিলে হিন্দুদের পক্ষে কেন নির্যাতনের বিচার চেয়ে হিন্দুদের পক্ষে কেন ভারত কথা বলে, সেই জন্য এটা গুঞ্জন উঠেছিল যে তারা কি তাহলে চট্টগ্রাম দখল করবে। কারণ চট্টগ্রাম দখল করবে এই কথাটা যখন মানুষের মুখে মুখে উঠে গেল, তখনই বাংলাদেশ কি করলো, একদম উত্তেজনা সৃষ্টি করলো আজকে পর্যন্ত, যে ভারতের সাথে যুদ্ধ করব, কোনো প্রকার আপোষ হবে না। হাসনাত আবদুল্লাহ সেই হুমকি দিল, সার্জিস দিল, এবং আব্দুল হান্নান সহ এই ধরনের বক্তব্য দিল।